নমস্কার। আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভুতুড়ে রাত। সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে, ডাকবাংলোয়। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে করে পৌঁছে দিয়ে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, মুশকিল হলো দেখছি। এক কাজ করা যাক, সামনেই রাজবাহাদুরের বাড়ি, রাতটা সেখানেই কাটানো যাক। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল। মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, দারোয়ান! অনেকক্ষণ ডাকার পর আধপুরো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো। নিচের দুটো ঘর খুলে দাও, মোটর খারাপ হয়ে গিয়েছে, আমরা রাতটা এখানেই কাটাবো। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি, আর একটায় কর্মকর্তা আর ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা হয়। কোথাও একতিল ময়লা নেই। উঁচু খাট, তার ওপর পরিষ্কার বিছানা, ঝালর দেওয়া দুটো বালিশ। সারা রাত বাতি জ্বেলে ঘুমানো আমার অভ্যাস। অন্ধকারে একেবারেই ঘুম হয় না। কম পাওয়ারের নীলাভ বাতিটা জ্বেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে গেল ভাইয়ের দিকের দেওয়ালে বিরাট একটা তেল রঙের ছবি। প্রায় সিংহাসনের মতোই কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে। অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাভ দুটি চোখ যেন জল জল করছে। ইনি সম্ভবত রাজবাহাদুর, এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নূপুরের আওয়াজের মতো। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে শব্দ কানে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে। তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাত্রে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা বা ড্রাইভার ডাকছে? দু হাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা শব্দটা সেদিক থেকে আসছে। ফিরতেই সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারই বা করি কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজবাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজবাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল, নিথর, তবু হাতে মোষের শিঙের ছড়িটা মেঝের ওপর ঠুকছে। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। চুপচাপ বসে রইলেন। বাইরে ঝড়ের গতি আরো উত্তাম। হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ কৃশ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকল। এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা, আধ ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাভুষা শ্রেণীর লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ? এখানে এত রাত্র কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমিই জানো। তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারছি না, তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো কোথায়? মনে হলো রাজবাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইপ এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজবাহাদুর বললেন, আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো। যাওয়ার জন্য আমি আসিনি। ঠাকুরপ্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর।
তার মানে? তার মানে? আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়, ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো প্রকাণ্ড একটা ভোজালি বার করলো। এ কি? রাজবাহাদুর আর্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, শিবপ্রসাদকে আমার চাই, নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো, শিবপ্রসাদ কোথায়? চোরা কুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দেওয়ালে ফটোর পেছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। বিস্মিত হয়ে দেখলাম মেঝেটা দুদিকে সরে কিছুটা ফাঁক হয়ে গেল। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে চোরা কুঠুরি, ওইখানেই তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল। ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো, তার কোলে মরা ছেলে। শিবপ্রসাদ, শিবপ্রসাদ, বাপ আমার! তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। যে ভোজালিটা সে কোমরে গুজে রেখেছিল সেটা সে আবার টেনে বার করলো। আমি ভয় পেলাম, এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটু স্বর বের হলো না। রাজবাহাদুর চেঁচালেন, রামলোচন, বিহারীলাল! ঠাকুর প্রসাদ জোরে হেসে উঠল। কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গিয়েছে, সেই খবর পেয়েই আমি এসেছি। ভগবানের নাম স্মরণ করো। তারপর কি হয়ে গেল? আমার চারদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে। কাচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজবাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরাকুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করলাম, কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নে কিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করলো। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরা কুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল। চোরা কুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এসব কি বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো না। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা কুঠুরি ছিল, মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায়। মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা, আরেকটা কথা। বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গিয়েছেন? দারোয়ান তখনই কোনো উত্তর দিল না। এক দৃষ্টি আমার দিকে চেয়ে রইল। কি হলো বলো। দারোয়ান প্রায় কেঁদে ফেলল। আমি কিছু জানি না বাবুজি। আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন, যে প্রজার নাম ঠাকুর প্রসাদ। দারোয়ান উত্তর দেওয়ার আগেই কর্মকর্তার গলা কানে এলো, চলুন, মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি। সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গিয়েছে, কিন্তু সে রাত্রের সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে চেকে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, রামলোচন, পিয়ারিলাল! সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের সেই উৎকট হাসি, কেউ নেই, কেউ আসবে না। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভোজালি।
সে রাতে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কি করে এটা সম্ভব হলো, এর উত্তর আমার জানা নেই। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।